হাসিনা পতনের পর যেদিন ডক্টর ইউনূস এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন সেদিন থেকেই ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে রীতিমতো শত্রুতা পোষণ করছেন। হ্যাঁ, শত্রুতা শব্দটা বলাই যায়, আমরা যদি চাঁচাছোলা ভাবে বলে ফেলতে চাই। সেই শত্রুতা আরো বাড়ছে এবং আমরা এভাবে বলবো জনাব নরেন্দ্র মোদী সেটাকে বাড়াতে চাইছেন। তাদের উদ্দেশ্য কি এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জনগণ আমরা কি করব সেটা নিয়ে একটু কথা বলতে চাই। একটার পর একটা খবর আসছে। একদিন আগেই যখন খবর আসলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরোক্ষভাবে যুদ্ধের হুমকি দেন, তারপর আরেকটা নতুন খবর আসলো, সেটা হচ্ছে যারা নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চেয়েছেন ডক্টর ইউনূস। আমরা জানি যে ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যাচ্ছেন। অবশ্যই এখানে একটা অফ টপিক একটু বলে নেই, তিনি তার সাথে আর 7 জন মাত্র সফর সঙ্গে নিয়ে যাচ্ছেন। এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে। শেখ হাসিনা আস্ত বিমান নিয়ে 150 থেকে 200 মানুষ নিয়ে প্রমোদ ভ্রমণে যেতেন এসব ক্ষেত্রে। যাই হোক, ডক্টর ইউনূসের ইচ্ছা ছিল তিনি সাইড লাইনে বসে জনাব মোদীর সাথে একটা মিটিং করবেন। সেটা তিনি তার যে সাক্ষাৎকার দিয়েছিল পিটিআই তাকে জানিয়েছেন। এবং এখন ভারতের একটা পত্রিকায় আসছে যে মোদী এটা করবেন না, এবং এই পিটিআই এর সাক্ষাৎকারটাই কাল হলো ডক্টর ইউনূসের জন্য। আমি আসবো সেই পত্রিকা কি লিখেছে সেই জায়গায়, কিন্তু পিটিআই এর সাক্ষাৎকারের 2-3টা ইস্যু নিয়ে আমি কথা বলেছি আগের একটা ভিডিওতে। ওটা বিজ্ঞপ্তিতে যেহেতু এসছে, আরো কয়েকটা ইস্যু আছে, সেগুলো একটু বলে আমি আসছি এই ইস্যুতে আলোচনা করার জন্য। আগের বার কথা হয়েছিল শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় কি করা উচিত অনুচিত, তার মুখ বন্ধ রাখা, সেটা নিশ্চিত করা। কথা এসছে হিন্দুদের ব্যাপারে যে এক্সাজারেশন হয় সেটা নিয়ে, আপনাদের একটু মনে করিয়ে দিলাম। এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের তার প্রিকনসেপ্ট কতগুলো আইডিয়া আছে যে সবাই জঙ্গি আওয়ামী লীগ ছাড়া, এবং আওয়ামী লীগ ছাড়া কোনো ভালো কিছু হবে না, বাংলাদেশ সবাই আফগানিস্তান হয়ে যাবে অন্যরা ক্ষমতায় আসলে, এই ধরনের মাইন্ডসেট থেকে বেরোনোর আহ্বান জানিয়েছেন। এছাড়াও তিনি ভারতের সাথে যেসব চুক্তি আছে, যে চুক্তিগুলো ভীষণ অসম্য, সেগুলো একটু পুনর্মূল্যায়নের কথাও বলেছেন। আরো দুটো ইস্যু নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে তিস্তার পানি বন্টন নিয়ে। তিনি তিস্তার পানি বন্টন ইস্যু সমাধান করতেই হবে, তিনি এই ধরনের আলাপ করেছেন। তিনি বলছেন এই সমস্যা নিয়ে বসে থেকে কোনো উপকার হবে না। আমি যদি জানি আমি কতটা পানি পাবো সেটা আমাদের জন্য ভালো হবে। এমনকি আমরা যদি পানির পরিমাণ নিয়ে খুশি না হয়ে চুক্তি স্বাক্ষর করি তবুও সমস্যা নেই, বিষয়টার সমাধান হতে হবে। তিনি দুই দেশের মধ্যে পানি বন্টনের সমস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সমাধান হতে হবে। তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোরও এমন পরিস্থিতিতে নির্দিষ্ট অধিকার রয়েছে যা আমাদের বজায় রাখতে হবে। খুবই যৌক্তিক, খুবই ন্যাচারাল একটা কথা। আরেকটা সময় তিনি কথা বলেছেন সার্ক নিয়ে। উনি বলছেন যে সার্ক শুধু কাগজে সীমাবদ্ধ আছে, কিন্তু আমরা যদি এই সার্ককে পুনরুজ্জীবিত করতে পারি। উনি ইউরোপিয়ান ইউনিয়নের তুলনা করেছেন, যেখানে প্রত্যেকটা দেশ এই ইউনিয়নের কাছ থেকে তাদের মধ্যে কমন এই জায়গাটা থাকার কারণে বেনিফিটেড হয়েছে। তিনি সেটা পুনরুজ্জীবিত করতে চান, এবং তিনি এমনও বলেছেন যে সাধারণ পরিষদে সম্ভব হলে সার্কের সদস্যদেরকে নিয়ে তিনি একটা ছোট্ট ফটো সেশনও করতে চান। আমরা জানি ভারত সার্ককে কোনোভাবেই পুনরুজ্জীবিত করতে চায় না। ভারত তার মতো করে, ইনফ্যাক্ট এটা ডিফারেন্ট আলোচনা, ভারত কোনো মাল্টিল্যাটারালিজম পছন্দ করে না, সে সার্ক পছন্দ করে না। এমনকি আরো দু একটা মানে রিজিওনাল কোঅপারেশনের জন্য তৈরি হয়েছিল, বিবিআইএন হয়েছে, বিমস্টেক হয়েছে, কোনটা নিয়ে আসার ভারত খুব বেশি আগ্রহ নেই। ভারত রাজা চায় তার বাইল্যাটারালি সবকিছু করতে, তাতে তার কিছু সুবিধা অসুবিধা আছে। আমরা নিয়ে আলাদা করে কথা বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট ডিসকাশনস। সো এই হচ্ছে মোটামুটি পিটিআই তে ডক্টর ইউনূস যা যা কথা বলেছেন। উনি কি ভয়ঙ্কর কি কোনো অফেন্সিভ কথা বলেছেন? শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে থাকলে সমস্যা তো আমাদের হবারই কথা। উনি এখানে মারাত্মক সব ক্রাইম করে গেছেন, এবং শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং রেখে দিয়েছে সেখানে, তার পাসপোর্ট বাতিল হয়েছে। সুতরাং উনি আর খুব বেশি দিন সেখানে ভারতের আইনেও থাকার কথা না। কথা সবসময় উনি ওখানে বসে বসে ইনস্ট্রাকশন দেবেন। আমরা কথা বলবো না, আমরা আমাদের পানি নিয়ে কথা বলবো না, আমরা রিজিওনাল কোঅপারেশন কি চাইতে পারি না? আমরা ভারত যে আমাদের সম্পর্কে মিসপারসেপশন অ্যাটলিস্ট রেটরিকলি বলে, সেটা বিশ্বাস করে বলে আমিও মনে করি না, কিন্তু সে আমাদেরকে চাপে রাখার জন্য বলে, শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য বলে। সেটা হচ্ছে এখানে সব ইসলামিস্টরা জঙ্গিরা এসে এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে। এবং একই সাথে এটাও সত্য, শেখ হাসিনা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে করিডোর দিয়েছে, তারপরে আদানির সাথে চুক্তি হয়েছে,
এমএর ক্ষেত্রে কিন্তু কোনো আইনি বাধ্যবাধকতাই নেই, এটা একদম চোখ বন্ধ করে বাতিল করে দেওয়া যায়। আর এই যে চুক্তি আছে সেই চুক্তিগুলো পুনর্মূল্যায়ন পুনর্উল্লেখ করা এবং প্রত্যেকটা চুক্তির মধ্যেই এই ক্লজ থাকে কোন পক্ষ যদি বেরোতে চায় কিভাবে সে বেরোতে পারে। সো বাংলাদেশ যদি কোনো চুক্তি থেকে বেরোতে চায় সে শর্ত পূরণ করেই বেরোবে। কিন্তু না, তীব্র ক্ষোভ এখন ভারতে হয়েছে। দুদিন আগেই জনাব রাজনাথ সিং ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি রীতিমতো দুইটা গ্লোবাল কনফ্লিক্টের সাথে বাংলাদেশের নাম উচ্চারণ করছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েলের যুদ্ধ এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার মিলিটারিকে তারা বলছেন আনএক্সপেক্টেড পরিস্থিতি হতে পারে, সেটার প্রতি প্রস্তুত থাকতে। এবার যে কথাটা বলছিলাম, হিন্দুস্তান টাইমসে একটা নিউজ এসছে, যেটা বলছিলাম যে পিটিআর সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে যে অধিবেশন আছে তারই সাইড লাইনে জনাব মোদীর সাথে বসতে চান। ইটস এ ভেরি গুড জেস্টার। একজন সরকার প্রধান চাইবেন তার পাশের দেশটার সাথে, পাশের সরকার প্রধানের সাথে বাইল্যাটারাল ইস্যু নিয়ে আলাপ করতে। আমরা আমাদের কি কি চাই না চাই, আমাদের অ্যাটিটিউড আমরা জানিয়েছি, তারপর বসতে চাই মানে হচ্ছে আমি আসলে ভারতের সাথে কোঅপারেশন চাই। কিন্তু এই রিপোর্টে বলা হচ্ছে, আমি একটু পড়ি, নাম প্রকাশ না করার স্বার্থে ওই ব্যক্তিরা, আচ্ছা একটু ডিটেইলে পড়ি। চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি এখনো এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের বরাত দিয়ে আজ শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে এই ব্যক্তিরা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন তাতে মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। এর কারণ হিসেবে তারা বলছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। জায়গাটা আমি আবারও পড়ি। চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। এর কারণ হিসাবে তারা বলেছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। ডক্টর ইউনূস কি কি মন্তব্য করেছেন, কি কি বলেছেন আমরা অলরেডি আলোচনা করলাম, এগুলোই তাই আমি ডিটেইল ভিডিও করেছি। মানে একটা স্বাধীন দেশের সরকার প্রধান এই জিনিসগুলো বলা কি খুব অফেন্সিভ হয়ে গেল, খুব অন্যায় হয়ে গেল, ক্রাইম হয়ে গেল। বরং ভারত যে সব কথাবার্তা বলছে প্রথম দিন থেকে অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত। শুধু ভারতের সরকারের মুখপাত্র, আমি একটু ক্রনোলজিক্যালি আসি, শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর দুদিনের মাথায়, আমি ভুল না করে থাকলে টাইমটা 2 দিন বা 3 দিন এরকম সময় হবে, জনাব জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিয়েছে সরকারের পক্ষ থেকে, যেখানে যে কেউ এই স্টেটমেন্টটা শুনলে মনে হবে এটা আওয়ামী লীগ লিখেছে, শেখ হাসিনা নিজ হাতে লিখে দিয়েছেন। ক্লিয়ারলি মনে হবে ওখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে, ওখানে ইনফ্রাস্ট্রাকচার ভাঙা হয়েছে, আগুন দেওয়া হচ্ছে, পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এসব কথা। এখানে কি পরিমাণ বিভৎসতা বর্বরতা আওয়ামী লীগ চালিয়েছে কোনো টু শব্দ নাই, কোন অভিনন্দন নাই আপরাইজিংকে, আমাদের নতুন সরকারকে। এর পরবর্তীতে যতবার জনাব মোদী টুইট করেছেন অভিনন্দন জানিয়ে, সেখানে হিন্দুদের নিরাপত্তার কথা, মিথ্যা মিথ্যে। বরং আমরা বুঝলাম যে আমেরিকার সাথে কথা হয় নাই, মানে বাইডেনের সাথে কথা হয়েছে বলে যে টুইট, সেখানেও মাইনরিটি এবং স্পেশালি হিন্দু। ভারতের এটা হলো সরকারি বয়ান, সরকারি বয়ান। রীতিমতো তারা বসেছে, ব্রিফ করেছে অন্য দলকে। আর যে মোদী মিডিয়া আছে যারা আসলে বিজেপির মুখপাত্র, যারা মোদীর মুখপাত্র, তারা বিভৎস কাণ্ড চালিয়েছে বাংলাদেশে। এই মানে মানুষের যে গণ অভ্যুত্থান হলো, এটা ইসলামিস্টদের, বাংলাদেশ ইসলামিক জঙ্গিদের দখলে চলে গেছে, শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করেছে, এই ন্যারেটিভ ক্রমাগত দিয়ে গেছে। এবং হিন্দু সম্প্রদায়ের উপরে কমিউনাল আক্রমণ হয়েছে, এটা নিয়ে বহুবার কথা হয়েছে, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। কোনো কমিউনাল আক্রমণ হয়নি। কেন হয়েছে সেটা আমরা জানি, কিছু ক্ষেত্রে যেটা হয়েছে। এই মিথ্যাচারগুলো তারা ক্রমাগত চালিয়ে গেছে। সেই জায়গায় ডক্টর ইউনূস একটা রাষ্ট্রের ন্যায্য অধিকার যা, দৃষ্টিভঙ্গি যা, সেটা নিয়ে আলাপ করছেন। ডিফারেন্স হচ্ছে আসলে প্রভু ভারত, ভারত বাংলাদেশ নিজেকে বাংলাদেশের প্রভু মনে করতে শুরু করেছিল। প্রভু ভারত মনে করেছে যে
কৃতদাস এখন এভাবে কথা বলছে? তার এই অ্যাটিটিউড 15 বছর ধরে এক ধরনের কথা শুনতে শুনতে তো অভ্যাস হয়ে গেছে, এক কৃতদাসী। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশে এতদিন জানতে পারিনি যে আসলে আমাদের বাংলাদেশে কত টাকা রিজার্ভ রয়েছে আসলেই। তো আজকের আমরা প্রিয় দর্শক শ্রোতা এটা জানবো যে বাংলাদেশে আসলে রিজার্ভ কত টাকা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে অনেক হাতিয়ার বাহিনী ছিল, তারা শুধু বাংলাদেশকে ব্যবহার করেছে এবং নিজেরা টাকা মেরে খেয়েছে। এটার কোনো বিচার হয়নি এই বাংলার মাটিতে। তবে সেই বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে খুব শীঘ্রই হবে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রায় এখন হু হু করে বাড়তে চলেছে। বাংলাদেশ প্রবাসীদেরকে আমরা জানাই অনেক অনেক শুভেচ্ছা ও তাদের প্রতি অনেক ভালোবাসা। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা জেনে নিই বাংলাদেশের আসল রিজার্ভ কত। দেশের প্রকৃত রিজার্ভ কত জানালেন গভর্নর। সেটা কি? নিজস্ব প্রতিবেদক গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের প্রকৃত রিজার্ভ কত কেন্দ্রীয় ব্যাংক জানায়নি, যে কারণে প্রকৃত রিজার্ভ নিয়ে জনমনে ছিল ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই ধোঁয়াশার অবসান ঘটিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত রিজার্ভের কত রয়েছে সেটি জানালেন কি গভর্নর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানাতে পরিচালিত এক অনুষ্ঠানে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে আমাদের প্রকৃত রিজার্ভের পরিমাণ $20.50 বিলিয়ন। গত এক সপ্তাহে $300 মিলিয়ন রিজার্ভ বেড়েছে। উল্লেখ করে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক $1 বাজারে বিক্রি করেনি। আমরা দায়িত্ব নেওয়ার পর বরং প্রতিনিয়ত আমরা ডলার কিনছি রিজার্ভ বাড়াতে। এখন প্রতিদিন $50 মিলিয়ন করে বাজার থেকে কেনা হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, আগামী 5 মাসের মধ্যে মূল্যস্ফীতি একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসার লক্ষ্য রয়েছে। প্রাথমিকভাবে মূল্যস্ফীতি 7 থেকে 8% মধ্যে প্রথম পর্যায়ে নিয়ে আসব। গভর্নর বলেন, পরবর্তী সময়ে 1 বছরের মধ্যে সেটা 4 থেকে 5% নিয়ে আসার লক্ষ্য রয়েছে।